নমস্কার, পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি। আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, আমার পর্যন্ত এসে থেমে যেতে হবে। সত্যি থেমে রয়েছে। এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তর ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। তদন্ত শেষ করতে হবে, কিন্তু ইডি আটকে রয়েছে একটি জায়গায়। কাকু কথা বলছে না। কাকু কথা কও, কাকু কথা কও বলে হয়রান ইডি। কাকু কথা বলছে না। ইডির উপর চাপ রয়েছে আদালতের, তাই তারা বারবার ছুটে যাচ্ছে এসএসকেএম হাসপাতালে। কিন্তু এসএসকেএম বলছে কাকু কথা বলতে পারবে না। হচ্ছেটা কি? ইডি আদালতের দ্বারস্থ হয় এবং আদালতের নির্দেশে কাকুকে নিয়ে গিয়ে পরীক্ষা করাতে চায় ইএসআই হাসপাতালে। এ কথা শুনতে পেয়ে কাকু বাচ্চা হয়ে ঢুকে পড়লেন আইসিইউতে। এভাবে আর কতদিন চলতে পারে? ইডির বোধহয় টনক নড়েছে। কাকুকে কলকাতায় কিছু করা যাবে না। কাকুর প্রিয় ভাইপোরা তাকে আড়াল করে রাখবে, যেমনটা দেখা গেছিল অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে। শেষ পর্যন্ত ইডি অনুব্রতকে পাজা কোলে করে উড়িয়ে নিয়ে গেল দিল্লি। অনুব্রত এখন তিহার জেলের বাসিন্দা, তার মেয়েও রয়েছে সেখানে। এবার অনুব্রতর মতো সুজয় কৃষ্ণ ভদ্রকেও দিল্লি নিয়ে যেতে পারে ইডি। তার জন্য সব রকম আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে তারা। সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যে কিছু ভাবা হচ্ছে তার আভাস পাওয়া যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একটা নির্দেশে। তিনি এসএসকেএমের কাছে সুজয় কৃষ্ণ ভদ্রের সমস্ত মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠান। অনুব্রতকে দিল্লি নিয়ে যাবার আগে ইডির এক বড় কর্তা কলকাতায় ঘুরে যান। এবারও কিন্তু ইডির এক বড় কর্তা দিল্লি থেকে উড়ে এসেছিলেন কলকাতায়। তাহলে এটা কি কোনো ইঙ্গিত দেয়? সাধারণ মানুষের জায়গা হয় না এসএসকেএম হাসপাতালে, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র প্রায় 3 মাস ধরে ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। আদালত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে, কিন্তু এসএসকেএম হাসপাতাল লেজে খেলাচ্ছে ইডিকে। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ এবং এসএসকেএম এর বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা সুজয় কৃষ্ণ ভদ্রের অসুস্থতার দোহাই দিয়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে দিচ্ছেন না। কিন্তু কাকুর কণ্ঠস্বর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত জরুরি বলে মনে করছে তদন্তকারী সংস্থা। কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ইডি তা সংগ্রহ করতে পারছে না। এবার ইডির মনে হচ্ছে তদন্তের গতি সুকৌশলে রুখে দেবার চেষ্টা হচ্ছে, অর্থাৎ প্রভাবশালী তত্ত্বের উপর জোর দিতে চাইছে ইডি। কোনো এক অজ্ঞাত প্রভাবের ফলে তদন্তের গতি রুখে যাচ্ছে। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সময়সীমা বেঁধে দেওয়ার ফলে চাপে রয়েছে তদন্তকারী সংস্থা। তাই গুরুত্বপূর্ণ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পেতে গেলে তাকেও অনুব্রতর মতো দিল্লি নিয়ে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। তাই আদালতের অনুমতি পাবার জন্য নথিপত্র তৈরি করছে ইডি। আপনারা জানেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবার শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 50 কোটি নগদ টাকা এবং প্রচুর হীরা জহরত। গ্রেপ্তার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য, সাথে একাধিক শিক্ষা আধিকারিক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা, কিন্তু কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তো কোনো নেতা বা মন্ত্রী নন, সরকারি আমলাও নন। তাহলে তিনি কেন গ্রেপ্তার হলেন?
তার নাম নিয়োগ দুর্নীতিতে জড়ালোই বা কেন? তিনি ছিলেন লিভস অ্যান্ড বাউন্ডস নামক একটি সংস্থার কর্মচারী, একদম সাপোসা নিপাট ভদ্রলোক। তিনি কেন এর মধ্যে জড়িয়ে পড়লেন? তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, গোপাল দলপতি, ইডির বয়ান অনুসারে এরা চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন এবং ওই টাকার একটা অংশ উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির কাছে পৌঁছে দিতেন। এদের জেরা করতে গিয়ে গোপাল দলপতি এবং তাপস মণ্ডলের মাধ্যমে কালীঘাটের কাকুর নাম সামনে আসে। এই কাকুটি কে তা বলে দেন তাপস মণ্ডল। এদের মাধ্যমেই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণের নাম জড়িয়ে যায় নিয়োগ দুর্নীতি মামলায়। এরপর সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়ি তল্লাশি করে সিবিআই এবং পরে ইডি। তারপর তাকে গ্রেপ্তারও করা হয়। সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হবার পর ইডির বয়ান থেকে জানতে পারা যায় সুজয় কৃষ্ণ যে সংস্থায় কাজ করতেন সেই সংস্থার সিইও হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ। আবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো। অতএব রাজ্যের একজন প্রভাবশালী ব্যক্তি তিনি হতেই পারেন। তার কর্মচারী দোষ করলে তিনি দোষী হবেন এর তো কোনো মানে নেই। তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, গোপাল দলপতির বয়ান থেকে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম শিক্ষক দুর্নীতি মামলায় জড়িয়ে যায়। আর সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তারের পূর্বে স্মার্টলি খেলতে গিয়ে তার সাহেবের নাম জড়িয়ে দিলেন নিয়োগ দুর্নীতি মামলায়। গ্রেপ্তারের পূর্বে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলে ফেললেন, আমার সাহেবকে কেউ ছুতে পারবে না। তিনি কারোর সঙ্গে কথা বলেন না, তিনি কারোর ফোন ধরেন না, কারোর সঙ্গে দেখা করেন না। সাহেবকে কিভাবে ছোবে? আমার পর্যন্ত এসে থেমে যেতে হবে। তার সাহেবের নাম জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার সাহেবের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে সুজয় কৃষ্ণ ভদ্রই পরোক্ষে অভিষেকের নাম সামনে নিয়ে এলেন নিয়োগ দুর্নীতি মামলায়। এবার বিষয়টা এইরকম দাঁড়ালো, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। লিভস অ্যান্ড বাউন্ডসের সিইও কোনোভাবেই এই মামলায় জড়িত নন, কিন্তু সেই সংস্থার সিওও কেন বলতে গেলেন আমার সাহেবকে কেউ ছুতে পারবে না? তিনি কারোর ফোন ধরেন না। তাহলে কে ফোন ধরেন? সুজয় কৃষ্ণ। ইডি এবং সিবিআই যখন সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় এবং তাকে গ্রেপ্তার করে, তখন তার মোবাইলটিও বাজেয়াপ্ত করে তদন্তকারী সংস্থা। এই মোবাইলের মধ্যে খুঁজে পায় বিস্তর কল রেকর্ড। এর মধ্যেই লুকিয়ে আছে অনেক রহস্য। সুজয় কৃষ্ণ ভদ্র তার মোবাইল থেকে সমস্ত ডেটা ডিলিট করে দিয়েছিলেন। কেন ডিলিট করেছিলেন সেটাও একটা সন্দেহের কারণ। ইডি সেই ডিলিট করা কথোপকথন উদ্ধার করেছে। এবার তারা মিলিয়ে দেখতে চায় ওই মোবাইল থেকে পাওয়া কণ্ঠস্বর সুজয় কৃষ্ণের কিনা। এটা যদি প্রমাণ হয় ওই কণ্ঠস্বর সুজয় কৃষ্ণ ভদ্রের, তাহলে অনেক কিছুই প্রমাণ হয়ে যাবে। তাই সুজয় কৃষ্ণ ভদ্র যাতে কথা না বলেন তার মরিয়া চেষ্টা চলছে। এটা আর হতে দিতে চায় না ইডি। তাই তারা তৎপর হয়ে উঠেছে। এবার তারা চাইছে সুজয় কৃষ্ণ ভদ্রকে দিল্লি নিয়ে যেতে। দেখা যাক কি হয়। জানার জন্য অবশ্যই চোখ রাখুন পল্লী বার্তায়। নমস্কার।